ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রির দ্বিতীয় ক্লাস। এই ক্লাসটিতে আমরা স্থূল সংকেত বা এম্পিরিক্যাল ফর্মুলা সম্পর্কে জানব এবং তারপরে জানব গাঢ়ত্বের প্রকাশ, অর্থাৎ গাঢ়ত্ব বা কনসেন্ট্রেশন কিভাবে আমরা লিখতে পারি বা ওই রকম কিছু অঙ্ক আমরা কীরকমভাবে করতে পারি। তো এখন আমরা প্রথমে স্টার্ট করব এম্পিরিক্যাল ফর্মুলা, যেটা হলো কি না স্থূল সংকেত। এখানে আমরা লিখব স্থূল সংকেত। স্থূল সংকেত আসলে এই স্থূল সংকেত এবং আণবিক সংকেত এই দুটোই সম্পর্কিত ভালোভাবে। কীরকম? একটি ছোট্ট বক্সের মধ্যে নয়টি প্রমাণ সাইজের আরও ছোট ছোট বক্স আছে। 9টি প্রমাণ সাইজের আরও ছোট ছোট বক্স আছে। এই টোটাল বড় বক্সটির বা বাক্সটির যদি ওজন 90 কিলো হয়, তাহলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি এই প্রত্যেকটি ছোট্ট বক্সের ওজন হচ্ছে 9টি আছে, তাহলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি 10 কেজি। তাহলে এই 10 কেজি যেটা আছে সেটা হচ্ছে কি না স্থূল সংকেত। কোনো একটি যৌগের ক্ষেত্রে আণবিক সংকেত হয়ে গেল তখন এটি 90 কেজি। অর্থাৎ আমরা ক্লিয়ারলি বুঝতে পারি যে স্থূল সংকেত এবং আণবিক সংকেত হলো, এখানে আমরা লিখতে পারি আণবিক সংকেত। আণবিক সংকেত এখানে আমরা লিখতে পারি স্থূল সংকেত হোল এন। অর্থাৎ এই আণবিক সংকেতের ইংলিশ টার্মটা জেনে রাখা দরকার, মলিকুলার ফর্মুলা ইকুয়ালস টু এম্পিরিক্যাল ফর্মুলা যা হবে হোল এন হবে। এটা ছোট্ট প্রশ্ন দ্বারা আমরা এই জিনিসটাকে আরও ভালোভাবে বুঝতে পারি। যেমন ধরো, যদি আমরা বলি যে একটি যৌগের স্থূল সংকেত, CH2O, যৌগটির আণবিক ওজন 180 গ্রাম হলে আণবিক সংকেত কি? আণবিক সংকেত কি? তাহলে এটা আমরা করব। একটি যৌগের স্থূল সংকেত CH2O, যৌগটির আণবিক ওজন 180 গ্রাম হলে আণবিক সংকেত কি হবে যৌগটির? এই যে স্থূল সংকেত বা এম্পিরিক্যাল ফর্মুলা আমরা পেয়েছি, এটিকে আমরা কি করলাম না এটার যা ওজন সেটা আমরা ক্যালকুলেট করে নিই। আমরা জানি কার্বনের ক্ষেত্রে এটা হবে 12, হাইড্রোজেনের ক্ষেত্রে হবে 1 × 2 অ্যান্ড অক্সিজেনের জন্য হবে 16। তাহলে এটা অ্যাড করলে আমরা দেখতে পাচ্ছি এটা হয়ে গেল 30। তাহলে এই ছোট্ট কয়েকটা থাকলেই আমাদের 180 গ্রাম হবে, কিন্তু কয়টি থাকলে হবে না আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি 180কে আমরা এনের মান আমরা নির্ণয় করতে পারি 180কে 30 দিয়ে ভাগ করে 6। সুতরাং যৌগটির আণবিক সংকেত যদি জিজ্ঞাসা করে তখন আমরা লিখব যৌগটির আণবিক সংকেত আমরা লিখতে পারি CH2O, যেটা হচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলা বা স্থূল সংকেত, ডিভাইড বাই হোল হবে কি n, কি হবে এটা n তো এখানে 6, n এখানে হয়ে গেল 6। তাহলে যৌগটির সংকেত হয়ে গেল C6H12O6। বুঝতে পেরেছো আশা করি। এরপর এই প্রশ্ন পার্সেন্টেজ অর্থাৎ শতকরা সংযুক্তি থেকে এটা আমরা নির্ণয় করতেও পারি। যেমন প্রথমে আমাদের যদি বলা থাকে যে H2O-তে HOO এর শতকরা সংযুতি নির্ণয় করো।
তাহলে আমরা নিজেরাই করতে পারবো যে H2O ইকুয়ালস টু লিখতে পারি 1 × 2 + 16 সমান হচ্ছে 18। তাহলে এই যে শতকরা পরিমাণ বলো কত হবে? এই 18 গ্রামের মধ্যে আছে 2 গ্রাম কিন্তু হাইড্রোজেন, তো সুতরাং হবে 2/18 × 100 ইকুয়ালস টু যা হবে সেটাই। আবার এটা আমরা করতে পারি যে ও এর শতকরা পরিমাণ ইকুয়ালস টু আমরা লিখতে পারি 16/18 × 100। এই দুটো পার্সেন্টেজ আমরা ক্যালকুলেট করতে পারলেই আমরা বলতে পারবো যে H2O-তে H এবং O এদের শতকরা সংযুক্তি কত কত। যদি এর বিপরীত প্রক্রিয়াটা করতে বলে তাহলে আমাদের কেমন করে করতে হবে সেটা এবার আমরা শিখব। আমরা এর জন্য একটা ছোট্ট নিউমেরিক্যাল বা অঙ্ক লিখে নিই এবং সেটা থেকে আমরা করার চেষ্টা করব। আমরা এখানে একটি নিউমেরিক্যাল লিখে নিয়েছি। কার্বন, হাইড্রোজেন ও ক্লোরিন দ্বারা তৈরি এই তিনটি পরমাণু নিয়ে তৈরি একটি যৌগে কার্বন আছে 10.04%, ক্লোরিন আছে 89.12% এবং হাইড্রোজেন আছে কিন্তু সেটার পার্সেন্টেজ বলা নেই। যৌগটির বাষ্প ঘনত্ব দেওয়া আছে 59.75। তাহলে আণবিক সংকেত নির্ণয় করতে বলেছে। তো আমরা প্রথমে কি করব না, আমরা প্রথমে কি করব, যে তিনটি পরমাণু আছে সেই তিনটি পরমাণুকে লিখে নেব, কার্বন, হাইড্রোজেন এবং Cl। প্রত্যেকের নিচে নিচে শতকরা যে সংযুতি দেওয়া আছে সেটা আমরা লিখব। কার্বনের নিচে আছে 10.04, ক্লোরিনের নিচে আছে 89.12%, এটাও পার্সেন্ট। হাইড্রোজেন যেহেতু লেখা নেই তাহলে এই দুটোই অ্যাড করব, এই দুটোই যোগ করব, যোগ করে 100 থেকে মাইনাস করব। তাহলে 100 মাইনাস 89.12 প্লাস 10.04 এই দুটো অ্যাড করলে হবে 0.84%। এবার কি করব না, এই কার্বনের যে অ্যাটমিক ওয়েট সেগুলো আমরা লিখব নিচে নিচে, প্রত্যেকটির নিচে নিচে। তাহলে এখানে আমরা যে লিখতে পারি কার্বনের জন্য 12, হাইড্রোজেনের তো আমরা জানি 1 আর ক্লোরিনের জানি 35.5। যেমনভাবে লেখা আছে সেভাবে আমরা কি করব না, ডিভাইড করব। আমরা যদি 10.04কে 12 দিয়ে ডিভাইড করি, 10.04 ডিভাইড বাই 12, 0.84 ডিভাইড বাই 1, 89.12 ডিভাইড বাই 35.5। তাহলে আমরা দেখতে পাবো এখানে বেরোচ্ছে 0.836। তোমরা নিজেরা ক্যালকুলেটর বা ফোনে করতে পারো, এটা বেরোবে 2.51 মতো। এরপর এখানের মধ্যে থেকে সবথেকে ছোট যে ইউনিটটা আছে, ছোট যেটা আছে সেটা দিয়ে আবার টোটালটাকে কি করব না, ডিভাইড করব। যেমন এখানে 0.836 তার মানেই হলো এটা 0.84, তো এখানে আমরা এটাকে লিখে নিতে পারি 0.84। আবার এটা 0.84 আছে, এটাও 2.51 আছে। তাহলে 0.84 এই দুটোর মধ্যে থেকে বা এই তিনটের মধ্যে সবথেকে ছোট্ট ইউনিট, এটা দিয়ে ভাগ করব। তাহলে এটা ভাগ করলে হবে, এটা 1 হবে, এটাও 1 হবে। 2.51কে যদি আমরা 0.84 দিয়ে ভাগ করি তাহলে অ্যাপ্রক্সিমেটলি কত হয়ে যাবে, 3। তাহলে এখানে যে লেখাটা রয়েছে এই লেখাটা থেকে আমরা কিন্তু করতে পারি যে যৌগটির যে এম্পিরিক্যাল ফর্মুলা সেটা আমরা নিশ্চয়ই নির্ণয় করতে পারবো। স্থূল সংকেত হয়ে যাবে কার্বন একটি, কার্বন, হাইড্রোজেন আছে একটি, ক্লোরিন আছে 3টি, ক্লোরিন আছে 3টি। এর ওজনটা আমরা ক্যালকুলেট করে নিতে পারবো। এখানে আছে কার্বনের জন্য 12, হাইড্রোজেনের জন্য 1 আর ক্লোরিনের হয় 35.5 × 3। তাহলে এটা অ্যাড করে দেখতে পারো তোমরা নিজেরাও। আচ্ছা, ততক্ষণে কাজ করা যাক। এখানে আমরা নিজেরাও করতে পারি। সেটা হচ্ছে কি না, আমরা জানি যে আণবিক ওজন ইকুয়ালস টু 2 × বাষ্প ঘনত্ব, 2 × বাষ্প ঘনত্ব। তাহলে এখন আমরা এখানে লিখতে পারি 2 × 59.75, তাহলে এটা কত হবে 119.5।
এখানেও দেখো 119.5 হয়েছে, তোমরা অ্যাড করে দেখতে পারো এটা নিজেরা। তাহলে এখন আমরা করতে পারি যে এন এখানে হয়ে গেল কত, যেটা আণবিক ওজন ডিভাইড বাই স্থূল সংকেত, তাহলে এটা হচ্ছে 119.5 ডিভাইড বাই হবে এটা সমান হয়ে গেল 1। তো সুতরাং আমরা লিখতে পারি আণবিক সংকেত, যৌগটির আণবিক সংকেত কী হবে বলো, যা এম্পিরিক্যাল ফর্মুলা বেরিয়েছে CHCl3, এটা হোল 1 হবে, n হওয়ার কথা কিন্তু এটা হবে 1, তার মানে হয়ে গেল এখানে যখন n এর মান 1 হবে তখন আমরা জানব যে যাই স্থূল সংকেত হবে সেটাই হবে কি না আণবিক সংকেত। এটা যারা যারা করতে পারলে ভালো। আরেকটা করে দেখাচ্ছি, একটি যৌগে কে পটাশিয়াম লেখা আছে 31.83, ক্লোরিন লেখা আছে 28.98 ও অক্সিজেন লেখা আছে 39.19%। যৌগটির আণবিক ওজন 122.5 হলে আণবিক সংকেত কী হবে? আগের মতো করে আমরা কি করতে পারি না, এই যে 3টি পরমাণু দেওয়া আছে এই 3টি পরমাণুকে আমরা লিখে নিতে পারি। তাহলে আমরা লিখব কে, Cl এবং অক্সিজেন। কে এর নিচে আমরা লিখব এখানে 31.83, Cl এর নিচে লিখব 28.98 এবং অক্সিজেনের নিচে লিখব 39.19। এখন পটাশিয়ামের অ্যাটমিক যে ওয়েট সেটা আমরা নিচে নিচে লিখব, 39ই লিখি। ক্লোরিন হচ্ছে 35.5, অক্সিজেন হচ্ছে 16। এবার এই যেমনভাবে লেখা আছে সেরকমভাবে আমরা ডিভাইড করে করে লিখব। 31.83কে 39 দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে আমরা পাবো 0.81। এটাকেও যদি 28.98কে 35.5 দিয়ে যদি ডিভাইড করি তাহলে এটাও হবে 0.81। 39.19কে যদি আমরা 16 দিয়ে ডিভাইড করি তাহলে এটা হবে 2.45 এর মতো। তাহলে আবার দেখব যে এই তিনটের মধ্যে সবথেকে স্মলেস্ট যেটা আছে, সবথেকে ছোট যেটা আছে সেটা দিয়ে আবার সবাইকে ভাগ করব। তাহলে এটা 0.81 দিয়েই ভাগ করতে হবে। তাহলে এটা যদি ভাগ করি তাহলে এটা হচ্ছে 1, এটাও হবে 1। আর 2.45কে যদি আমরা 0.81 দিয়ে ডিভাইড করি তাহলে প্রায় অ্যাপ্রক্সিমেট 3 বেরোবে। তাহলে আগের বারের মতো আমরা বলতে পারি এটা স্থূল সংকেত হবে KClO3। ব্র্যাকেটে আমরা কি করে নেব, এটার যে স্থূল সংকেতের ওজন সেটা আমরা নির্ণয় করে নেব। 39 প্লাস 35.5 প্লাস 16 × 3 দ্যাট ইকুয়ালস টু আমরা ক্যালকুলেট করতে পারলাম, এটা হয়ে যাবে 122.5। দেখো এখানে যৌগটির আণবিক ওজন 122.5 দেওয়া আছে, এখানে স্থূল সংকেতের ওজনও 122.5 বেরোলো। তাহলে আমরা n ইকুয়ালস টু লিখতে পারি 122.5 ডিভাইড বাই 122.5 ইকুয়ালস টু হয়ে গেল 1। অর্থাৎ আণবিক সংকেত হয়ে যাবে কোনটা, আমরা আগের বারেই বললাম যে যখন n এর মান 1 হবে তখন স্থূল সংকেত এবং আণবিক সংকেত এই দুটোর মানই হবে কিন্তু সেম, অর্থাৎ দুটোই সংকেতই হবে একই। অর্থাৎ আণবিক সংকেত এখানেও হবে, বলো নিজেরা, আণবিক সংকেত হবে KClO3। এভাবে আমরা করতে পারবো। এখন আমরা করব গাঢ়ত্বের প্রকাশ। এবার এই গাঢ়ত্বের টার্মগুলো, এককগুলো কি কি ধরনের হতে পারে সেটা আমরা ভালোভাবে লিখব। তবে মনে করাই এগুলি এই দ্রবণের গাঢ়ত্ব হিসাবে যতটা ব্যবহার হয় আমাদের এই কেমিস্ট্রি চ্যাপ্টারে, তার জন্য দ্রবণ সম্পর্কে আমাদেরকে কি করতে হবে, ভালোভাবে জানতে হবে। দ্রবণের মধ্যে দুটো জিনিস থাকে, একটা কম পরিমাণে থাকবে আর একটা বেশি পরিমাণে থাকবে। যেটি বেশি পরিমাণে থাকবে তাকে বলা হয় দ্রাবক, আর যেটি কম পরিমাণে থাকবে সেটি হলো দ্রাব্য। এই দুটোকে অ্যাড করলে হবে দ্রবণ। এটা মনে রাখবে যে যেটা আছে কম সেটা হচ্ছে দ্রাব্য, যেটি আছে বেশি সেটি কি হবে না দ্রাবক। এবার আমরা কি করব না, গাঢ়ত্বের প্রথম একক হিসাবে আমরা লিখব নরমালিটি। গাঢ়ত্বের প্রথম একক হিসাবে আমরা লিখব নরমালিটিকে আমরা n দ্বারা প্রকাশ করতে পারি।
এন বা নর্মালিটি হলো দ্রবণে যত গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত আছে, কিসের মধ্যে আছে? অবশ্যই মনে রাখবে 1000 ml দ্রবণে, 1000 ml দ্রবণে। আচ্ছা, এর পরের যে ইউনিটটা আছে সেটা হচ্ছে মোলারিটি। মোলারিটিকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি? এম দ্বারা প্রকাশ করতে পারি, ক্যাপিটাল এম। মোলারিটি যখন লিখব তখন লিখব যত গ্রাম মোল আগের বারে কী ছিল? গ্রাম তুল্যাঙ্ক, এখন হয়ে গেল গ্রাম মোল দ্রবীভূত আছে ডিভাইড বাই 1000 ml দ্রবণে, 1000 ml দ্রবণে। আরেকবার লিখতে পারি, সেটা হচ্ছে কি? মোলালিটি। এই মোলালিটিকে আমরা স্মল এম দ্বারা প্রকাশ করতে পারি, যত গ্রাম যত গ্রাম মোল যত মোল, এটা মনে রাখতে হবে, যত গ্রাম মোল দ্রবীভূত আছে। আগের প্রত্যেকটিতে দুটিতেই ছিল কি না 1000 ml দ্রবণে, এখানেও ছিল 1000 ml দ্রবণে। এবার আমরা লিখব এখানে মোলালিটি যেহেতু, তার জন্য এটা লিখব 1000 গ্রাম দ্রাবকে। এই আগের দুটো ছিল দ্রবণে, 1000 ml ছিল, 1000 ml ছিল, এখন হয়ে গেছে 1000 গ্রাম দ্রাবকে। বারবার এই জিনিসটা আমরা বুঝতে পারবো, না হলে করা মুশকিল আছে। ভালো করে শুনো, তবেই করতে পারবে এই জায়গাটা। এখন এখানে কি বলছি, যেহেতু এই মোলালিটিতে কোনো দেখো আয়তনের একক নেই, যত গ্রাম মোল দ্রাব, তার মানে এটাও একটা ওজন, 1000 গ্রাম দ্রাবকে এটাও একটা ওজন। তাই বলা যেতে পারে এই মোলালিটি যেটা আছে সেটা হয়ে গেল একটি উষ্ণতা নিরপেক্ষ রাশি, উষ্ণতা নিরপেক্ষ রাশি, অর্থাৎ উষ্ণতার সাথে পরিবর্তন হয় না, অর্থাৎ উষ্ণতার সাথে পরিবর্তন হয় না, টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট। বোঝা গেল? এছাড়াও এই গাঢ়ত্ব সম্পর্কে আরও দুটো কথা অবশ্যই জানতে হবে। সেগুলো হচ্ছে কি কি না, আমরা পড়ব এরপর পার্সেন্টেজ, মাস পার্সেন্টেজ, এবং সেখানে আমরা লিখতে পারি ভলিউম স্ট্রেংথ, মাস পার্সেন্টেজ এবং ভলিউম স্ট্রেংথ। অর্থাৎ এরপরে আমরা লিখব এখানে 5% W/W গ্লুকোজ দ্রবণ যদি বলা থাকে, এই কথাটার মানে কি? যেহেতু 5% আছে, W/W আছে, ওয়েট, W ফর কি? ওয়েট, গ্লুকোজ দ্রবণ আছে, তাহলে আমরা লিখতে পারবো এখানে পার্সেন্টেজ আছে 100 গ্রাম দ্রবণে, গ্রাম কেন না ওয়েট আছে বলে, 100 গ্রাম দ্রবণে 5 গ্রাম গ্লুকোজ বর্তমান, 5 গ্রাম গ্লুকোজ বর্তমান। এছাড়াও আরেকটা ভলিউম স্ট্রেংথ হয়, আর এটা হচ্ছে ভলিউম স্ট্রেংথ, অর্থাৎ 5% এখানে বলা থাকা গেল W/V গ্লুকোজ দ্রবণ। অর্থাৎ এটাকে কি বলবে, যেহেতু এখানে ভি আছে তাই এটা কিন্তু গ্রাম হবে না, দ্রবণের ওজন হবে না, এখানে কি হবে 100 ml দ্রবণে, 100 ml দ্রবণে 5 গ্রাম গ্লুকোজ, 5 গ্রাম গ্লুকোজ বর্তমান। আমরা এটা করতে পারলাম। তাহলে এই জায়গা দুটো আমরা ভালোভাবে বুঝলাম। এগুলো থেকে আমরা নর্মালিটি, মোলারিটি এবং মোলালিটি এগুলো আমরা ক্যালকুলেট করতে পারবো। তার আগে কয়েকটি যৌগের আণবিক ভর এবং তুল্যাঙ্ক ভর আমাদেরকে জানতে হবে, তাছাড়া কিন্তু মুশকিল হয়ে যাবে অঙ্কগুলি করার জন্য। আগেও আমরা তুল্যাঙ্ক ভর টপিকটা যেটা পড়িয়েছিলাম পার্ট 1-এ, সেখানে তুল্যাঙ্ক ভর ভালোভাবে লিখে দেওয়া আছে। এখানে আমরা 2 বা 3টে জিনিসের আমরা আণবিক ওজন এবং তুল্যাঙ্ক ভর নিয়ে আলোচনা করব, যেগুলো সবসময় অঙ্কতে ব্যবহৃত হয়। তার আগে আমাদেরকে জানতে হবে মোল ভগ্নাংশ।
তার আগে আমাদেরকে জানতে হবে মোল ভগ্নাংশ। অর্থাৎ মোল ভগ্নাংশ আমরা এখানে বাঁ দিকে হেডিং দেব, যেটা হচ্ছে কি না মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশ, এই মোল ভগ্নাংশ হচ্ছে মোল ফ্র্যাকশন। মোল ফ্র্যাকশন, মোল ফ্র্যাকশন। ধরো কোনো একটি পাত্রে 2 মোল এ প্লাস 3 মোল আছে বি, তাহলে এখানে মোট মোল সংখ্যা কত হবে বলো তোমরা নিজেরাও? মোট মোল 2 + 3 দ্যাট ইকুয়ালস টু 5 মোল। বা এখানে যদি বলা হয় এ এর অংশ কতটা আছে, না আমরা নিজেরাও করতে পারবো, সেটা হচ্ছে কি না এ এর মোল ভগ্নাংশ। এ এর মোল ভগ্নাংশ, এই টোটাল কেমিস্ট্রিতে মোল ভগ্নাংশকে বোঝানোর জন্য আমরা এক্স ব্যবহার করব। টোটাল কেমিস্ট্রিতে মোল ভগ্নাংশ বোঝানোর জন্য এক্স ব্যবহার করব। যেহেতু এটি এর মোল ভগ্নাংশ, তাই আমরা লিখব এক্স অফ এ, সেটা হচ্ছে 2/5, মানে হলো এন অফ এ ডিভাইড বাই এন অফ এ প্লাস এন অফ বি। অর্থাৎ এ এর মোল সংখ্যা ডিভাইড বাই এ এর মোল সংখ্যা প্লাস বি এর মোল সংখ্যা, অর্থাৎ এটা হয়ে গেল 2/5। সেরকমভাবে আমরা নিজেরাও লিখতে পারি, তোমরা সবাই লিখতে পারো বি এর মোল ভগ্নাংশ। বি এর মোল ভগ্নাংশ কী দ্বারা প্রকাশ করব? আবার বললাম যে মোল ভগ্নাংশকে সর্বদাই আমরা এক্স দ্বারা প্রকাশ করব, এক্স বি, সেটা হয়ে গেল এন বি ডিভাইড বাই এন এ প্লাস এন বি সমান হয়ে গেল 3/5। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, সেটা হচ্ছে কি না এক্স এ প্লাস এক্স বি সমান হবে 1। এক্স এ প্লাস এক্স বি এটা ইকুয়ালস টু হবে 1। 2/5 প্লাস 3/5 দ্যাট ইকুয়ালস টু হয়ে গেল 1। আমরা এরপর কি করব না ওই যে যৌগগুলোর আমরা বললাম একটু আগে, 2 বা 3টে যৌগের ব্যাপারে আমরা জানব, এবং সেখানে তুল্যাঙ্ক ভার এবং আণবিক ওজন এই জিনিসটা একটু জানি। সেটার ক্ষেত্রে আমরা আগের বারে তুল্যাঙ্ক ভার যারা যারা এখনও পর্যন্ত দেখোনি, তারা তুল্যাঙ্ক ভার আগের পার্ট 1-এর জায়গায় যেয়ে তুল্যাঙ্ক ভার একটু ভালো করে দেখে তারপর এসো, তাছাড়া কি হবে না বুঝতে অসুবিধা হবে। তাহলে এখন আমরা লিখছি HNO3, এর এম হবে 1 + 14 + 16 × 3 দ্যাট ইকুয়ালস টু হবে 63। অর্থাৎ ইও হবে এখানে 63 ডিভাইড বাই 1 কেন না HNO3 শুধুমাত্র একটি H+ ত্যাগ করতে পারে, তাই 63। কথাটা হচ্ছে এরকম যে 63 গ্রাম HNO3 সমান হলো 1 মোল HNO3, বা বলা যেতে পারে 1 গ্রাম তুল্যাঙ্ক HNO3। 1 গ্রাম তুল্যাঙ্ক HNO3, এই দুটোই আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমাদেরকে খেয়াল রাখতে হবে NaOH, M অর্থাৎ আণবিক ওজন সমান হবে 23 + 16 + 1 দ্যাট ইকুয়ালস টু 40। এখানে আমরা তুল্যাঙ্ক ভার লিখতে পারি, বলো তো NaOH জলীয় দ্রবণে কটি OH মাইনাস রিলিজ করতে পারে বা ত্যাগ করতে পারে? আমরা জানি, সবাই জানে একটি। তো সুতরাং এই মোলার মাস বা আণবিক ওজনকে ভাগ করতে হবে 1 দিয়ে, অর্থাৎ আবার লিখব 1 মোল NaOH সমান হলো 40 গ্রাম NaOH। আবার লিখতে পারি 1 গ্রাম তুল্যাঙ্ক NaOH ইকুয়ালস টু আমরা লিখতে পারি, বলো নিজেরাও বলো স্যার, একই হবে 40 গ্রাম হবে। এই দুটো জিনিস আরেকটা লিখব, সেটা হচ্ছে কি না H2SO4। আরও তো বিভিন্ন ধরনের যৌগ হতে পারে, তবে এই যৌগগুলো কমন, এগুলোর মধ্য দিয়ে আমাদের অঙ্কগুলো সাধারণত আসার চান্স থাকে। আমরা H2SO4 লিখব। H2SO4 লেখার সাথে সাথে আমরা M ক্যালকুলেট করে নিতে। M মানে বারবার বলছি মোলার মাস, মানে হচ্ছে কি না বলো নিজেরা, বলো আণবিক ওজন। 1 × 2 + 32 + 16 × 4
দ্যাট ইকুয়ালস টু আমরা লিখতে পারি 98। যেহেতু H2SO4 দুটি H+ ত্যাগ করতে পারে, তাই এর তুল্যাঙ্ক ভার হবে 98কে 2 দিয়ে ভাগ করে 49। অর্থাৎ এখানে লিখতে পারি 1 গ্রাম মোল H2SO4 সমান হচ্ছে 98 গ্রাম H2SO4। 1 গ্রাম তুল্যাঙ্ক H2SO4 এটি হয়ে গেল 49 গ্রাম H2SO4। এরপর আমরা কি করব না, ছোট ছোট দুটো বা তিনটে বা চারটা নিউমেরিক্যাল করব। আমি একটা একটা করে দেখাচ্ছি, তোমরা নিজেরা দেখো এবং ভালোভাবে বোঝার চেষ্টা করো, যাতে গাঢ়ত্ব সম্পর্কে এই নর্মালিটি মোলারিটি নাম শুনলে যাতে দৌড়ে না পালাতে হয় তার ব্যবস্থা করো। ভালোভাবে শুনো তবেই করতে পারবে, ভালোভাবে শিখো তবেই করতে পারবে। আশা করছি এর পরের যে নিউমেরিক্যালগুলো আমরা করব এগুলো আশা করি তোমরা ভালোভাবে শিখতে পারবে। প্রথম যে নিউমেরিক্যালটা আছে সেটা আমরা করার চেষ্টা করি। সেটা হচ্ছে কি, একটি HNO3 এর জলীয় দ্রবণে 47.5% W/V HNO3 বর্তমান। দ্রবণটির মোলারিটি কত? দ্রবণটির মোলারিটি কত? আমরা আবার বলবো, যে যৌগটি দেয়া থাকবে এখানে সেই যৌগটিকে ফার্স্টেই আমরা কি করব না, ক্যালকুলেট করে নেব তার আণবিক ওজন বা গ্রাম তুল্যাঙ্ক কত হতে পারে। যেহেতু এখানে মোলারিটি কথাটা বলেছে, তাহলে দেখো ওখানে লেখা আছে যে 1000 ml দ্রবণের মধ্যে যত গ্রাম মোল দ্রাব্য থাকবে। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি HNO3 ইকুয়ালস টু লিখতে পারি 1 + 14 + 16 × 3, তাহলে এটা হয়ে গেল 63। যে 47.5% W/V এই যে HNO3 এই দ্রবণ, এটা আমরা লিখতে পারি যে 100 ml দ্রবণে 47.5 গ্রাম HNO3 বর্তমান। এই HNO3 যদি আমরা ক্যালকুলেট করতে পারি তাহলে 100 ml কেন, আমার তো দরকার 1000 ml, আমার তো দরকার উই হ্যাভ টু ক্যালকুলেট দিস ফ্রম দ্য 1000 ml অফ সলিউশন। দ্যাটস ওয়াই আমরা লিখব এখানে 1000 ml দ্রবণে 47.5 ডিভাইড বাই 100 ইন্টু 1000, দ্যাট ইকুয়ালস টু 475 গ্রাম HNO3। অর্থাৎ এই যে 475 গ্রাম HNO3, তাহলে কথাটা ছিল মোলারিটি, দেখো পাতা উল্টিয়ে মোলারিটি, সেটা ছিল কি না 1000 ml দ্রবণে কত মোল দ্রাব্য আছে। আমি তো গ্রামে ক্যালকুলেট করতে পেরে গেছি, কারণ 1000 ml দ্রবণে আছে 475 গ্রাম HNO3 সমান হচ্ছে 475 ডিভাইড বাই 63 সমান হচ্ছে 7.54 মোল। তাহলে আমরা লিখতে পারি মোলারিটি ইকুয়ালস টু 7.54। আমরা মোলারিটিকে ডিনোট করি M দ্বারা। যেহেতু HNO3 একটি মাত্র H+ ত্যাগ করতে পারে, তাই এক্ষেত্রে নর্মালিটিও আমরা করতে পারি 7.54 N, এই দুটোই হয়ে যাবে একই। এর পরের যে নিউমেরিক্যালটা আমরা করব, সেই পরের নিউমেরিক্যালটাতে আমরা যাই এবং ভালোভাবে করার চেষ্টা করি। এটার অপোজিট, সেম টু সেম, কিন্তু বাট এটা অপোজিট করব। অর্থাৎ এবারে দিয়েছিল পার্সেন্টেজ, তাই আমরা নর্মালিটি বা মোলারিটি ক্যালকুলেট করতে পারলাম। এবারে দেওয়া আছে কি 1.25 ব্র্যাকেটে ক্যাপিটাল N আছে, নর্মাল আছে, NaOH দ্রবণের শতকরা মাত্রা ব্র্যাকেটে W/V নির্ণয় করো। তাহলে আমরা লিখব এই যে কথাটা, এই কথাটার মানে কি নর্মাল, অর্থাৎ নর্মালিটি দেওয়া আছে।
অর্থাৎ এখান থেকে আমরা নিজেরাই লিখতে পারবো, সেটা হচ্ছে কি 1000 ml দ্রবণে 1.25 গ্রাম তুল্যাঙ্ক NaOH বর্তমান, গ্রাম তুল্যাঙ্ক NaOH বর্তমান। আর এই যে এটা 1.25 আর 1 গ্রাম তুল্যাঙ্ক NaOH ইকুয়ালস হচ্ছে 40, সুতরাং কত গ্রাম আছে? 50 গ্রাম। এখানে আমরা আগেও করেছিলাম, যেটা আছে NaOH, এটা আমরা করতে শিখেছিলাম 23 + 16 + 1 দ্যাট ইকুয়ালস টু 40। তাই 1000 ml দ্রবণে আছে 50 গ্রাম। আমাকে বের করতে হবে শতকরা মাত্রা, অর্থাৎ 100 ml দ্রবণে কত? 1 ml দ্রবণে আছে 50 / 1000 গ্রাম NaOH। আমি লিখব এখানে 100 ml দ্রবণে 50/1000 গুণিত 100। এটা সবাই আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা কাটাকাটি করি তাহলে এটা হবে 5 গ্রাম, অর্থাৎ 100 ml দ্রবণে আছে 5 গ্রাম। তাহলে শতকরা মাত্রা কত হলো বলো? শতকরা মাত্রা 5% W/V, 5% W/V। এরপরের প্রশ্ন, বিশুদ্ধ জলের মোলালিটি কত? মোলালিটি নির্ণয়ের জন্য আমরা জানি যে 1000 গ্রাম দ্রাবকে, তো এখানে বিশুদ্ধ জল, সুতরাং জলের পরিমাণই হলো কি, জলের পরিমাণ সমান হলো দ্রাবক, সমান হয়ে গেল 1000 গ্রাম। আমরা জানি H2O সমান হলো 1 × 2 + 16 দ্যাট ইকুয়ালস টু 18 গ্রাম। অর্থাৎ 1000 গ্রাম জলে 1000 গ্রামই জল আছে, অন্য তো আর কিছু নেই। তো সুতরাং আমরা নির্ণয় করতে পারবো মোলালিটি সমান হচ্ছে 1000 / 18 সমান 55.5 m, স্মল m দ্বারা প্রকাশ করব। এই মোলালিটি দিয়ে আমরা অন্য একটা নিউমেরিক্যাল বা ছোট্ট কোশ্চেন করতে পারি, সেটা আমরা দেখি কিভাবে করতে পারি, এবং তোমাদের জন্য একটা কোশ্চেন করতে দেব। এখন আমরা লিখব এখানে একটি জলীয় দ্রবণের মোলাল গাঢ়ত্ব 1 m, দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল ভগ্নাংশ নির্ণয় করো। এখানে আমরা লিখতে পারি, যেহেতু এটা মোলাল গাঢ়ত্ব আছে 1 m, তাই আমরা লিখব 1 m 1000 গ্রাম মোলাল। এটা কিন্তু ক্যাপিটাল M হলে হতো মোলার, এখন আছে m স্মল m, যেটা হচ্ছে মোলাল, মোলাল গাঢ়ত্ব। 1000 গ্রাম দ্রাবকে 1 মোল দ্রাবক উপস্থিত। তাহলে আমরা পেয়ে গেছি এখানে দ্রাবের মোল ভগ্নাংশ পেয়ে গেছি, সরি মোল সংখ্যা পেয়ে গেছি। দ্রাবের মোল সংখ্যা কত বলো, নিজেরাও বলো স্যার 1 মোল। আর দ্রাবকের মোল ভগ্নাংশ, সরি মোল সংখ্যা সমান হয়ে গেল 1000 গ্রাম। আর যেহেতু এটা দ্রাবকটা কেটে আমরা লিখতে পারি জল, তার জন্য আমরা 1000কে 18 দিয়ে ভাগ করলে হবে 55.5। তো সুতরাং এক কাজ করা যেতে পারে, দ্রাবের মোল ভগ্নাংশ চেয়েছে, লিখব দ্রাবের মোল ভগ্নাংশ সমান হচ্ছে 1 / 55.5 + 1, অর্থাৎ 1/56.5। এটা যা মান হবে এটাই হচ্ছে এই মোল ভগ্নাংশের উত্তর। কিন্তু এখানে মোল ভগ্নাংশের কোনো একক হয় না। তোমাদের জন্য আমি একটা নিউমেরিক্যাল দিচ্ছি, যেটা তোমরা চাইলে বাড়িতে করতে পারো। বেনজিনের
একটি দ্রবণে দ্রাবের মোল ভগ্নাংশ 0.1 হলে দ্রবণটির মোলাল গাঢ়ত্ব বা মোলালিটি কত? এটা করে দেখবে, না পারলে তখন কমেন্ট বক্সে আমাকে জানাবে। এটা আশা করছি এই গাঢ়ত্ব যে টপিকটা আমরা আজ পড়ালাম সেটা কিন্তু 11-এর তো প্রয়োজনীয় বটেই, ক্লাস 12-এরও স্টুডেন্টদের খুবই দরকার। দ্রবণ চ্যাপ্টার থেকে এই নিউমেরিক্যালগুলো করা হলো, একটু ভালোভাবে দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবে। গাঢ়ত্ব নিয়ে প্রবলেম সবারই থাকে, তাও আমরা যদি সঠিকভাবে সহজভাবে ভালোভাবে বুঝি তাহলে কিন্তু আমরা সহজেই করতে পারবো। অনেকেই বিভিন্ন ধরনের সূত্র দ্বারা এই নিউমেরিক্যালগুলো করতে পারে, সেরকমভাবে আমরা চাইলে ছোটোখাটো কয়েকটি নিউমেরিক্যালের সূত্র আমরা কিন্তু লিখে নিতে পারি। সেরকম আমরা যদি দেখি তাহলে আমরা নিজেরাই করতে পারব। N1 V1 = N2 V2 দ্বারা করতে পারি। এই জায়গাটাকে এটাকে 2 নম্বর দিয়ে আমরা লিখতে পারি। M1 V1 = M2 V2 দ্বারাও করতে পারি। তাছাড়াও 3 নম্বরের পয়েন্টটা একটু লিখে রাখি ভালোভাবে, সেটা হচ্ছে কি N1 নর্মালিটি যুক্ত V1 আয়তনের কোনো দ্রবণকে N2 নর্মালিটি যুক্ত V2 আয়তনের দ্রবণের সাথে মেশালে মিশ্রণটির নর্মালিটি হবে N1 V1 প্লাস N2 V2 বাই ব্র্যাকেটের মধ্যে V1 প্লাস V2। সুতরাং এই ছোটোখাটো সূত্রের সাহায্যেও আমরা করতে পারি। আশা করছি এটা তোমাদের ভালো লাগলে তোমরা এটা ভালোভাবে প্র্যাকটিস করবে এবং আগামী দিনে তোমাদের গাঢ়ত্ব সম্পর্কে কোনো প্রবলেম হওয়ার কথা নয়। বাই।